আমি প্রথমে বলি যে এই যে দুটি পক্ষ এখানে লড়াই করছে, একটি বিজেপি আর একটি হচ্ছে তৃণমূল। সরকার ঠরকার ব্যাপারটা গৌণ, বিষয়টা রাজনৈতিক দলের লড়াই। বিজেপি কি উদ্দেশ্যে লড়াই করছে আগে সেটা আমরা বলি। সবাই জানে যে বিজেপি মুসলমানদের ভালো চায় না। ওবিসি তালিকা, এইটা সাচার কমিটির যে রিপোর্ট, সাচার কমিটির রিপোর্টে সেখানে মুসলিমদের অনগ্রসরতার এই বিষয়টিকে তোলা হয়েছিল। তার আগে রঙ্গরাজন কমিশনের রিপোর্টেও সংখ্যালঘুদের অনগ্রসরতা এই নিয়ে বলা হয়েছিল এবং স্বভাবতই এই বিষয়টি আনা হয়েছিল রঙ্গনাথ মিশ্র কমিশন স্বভাবতই এটা আনা হয়েছিল যে অর্থনৈতিক মানদণ্ডে সংরক্ষণটা দেওয়া যেতে পারে, এবং যেহেতু অর্থনৈতিক মানদণ্ড, তা স্বভাবতই ভারতবর্ষে এই ব্যাপারে সংখ্যালঘুরা অনেক তালিকাতেই সংখ্যা গরিষ্ঠ হবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। সূর্য পূর্ব দিকে উদিত হওয়া পশ্চিমে অস্ত যাওয়ার মতোই স্বাভাবিক। তার কারণ সংখ্যালঘুদের অর্থনৈতিক এবং সামাজিক অনগ্রসরতা মানে অকল্পনীয়, অপরিসীম, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এই বাস্তবতাকে বিজেপি অস্বীকার করে রাজনীতি করে, এটা তাদের রাজনৈতিক কৌশল। এটা যারা রাজনীতি নিয়ে চর্চা করেন আমার ধারণা তারা সকলেই বোঝেন। যারা অতটা চর্চা করেন না আমি তাদের উদ্দেশ্যেই মূলত নিবেদন করলাম। 2 নম্বর হচ্ছে তৃণমূল, অর্থাৎ তাদের হাতে একটি সরকার আছে। তারা ইস্যুগুলোকে এইভাবে ডিল করে যে তারা প্রতিপক্ষ তৈরি করে। তারা প্রতিপক্ষ তৈরি করেছে, বিজেপি তো আছেই, ন্যাচারাল প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ। তারা সমস্ত ইস্যুতেই আদালতকে প্রতিপক্ষ দাঁড় করায়, অর্থাৎ এমন এমন সিদ্ধান্ত করে যেগুলো তারা জানে যেগুলি আদালতে গ্রাহ্য হবে না। আপনি দেখবেন যে গতকাল যখন তালিকাটা স্থগিত হয়ে গেল, তার আগে পর্যন্ত আদালতের বিরুদ্ধে আইনি লড়াই সরকার করছিল। গতকাল থেকে তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভটা বদলে গেছে। তারা বলছে যে বিচারালয়ে বিচারপতিরা রাজনীতির ভাষায় কথা বলছেন, রাজনীতির অঙ্ক মেনে কথা বলছেন। আমি এই অভিযোগটাকে ভিত্তিহীন আমি বলছি না। ভারতবর্ষের বিচারালয় যে বিক্রি হয়ে যাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তৃণমূল কেন বলছে তার উদ্দেশ্য কিন্তু ভিন্ন। তারা যে পদক্ষেপগুলি করেছে তাতে যে কোনো বিচারপতি কিন্তু এই ধরনের নির্দেশ দিতে বাধ্য হবেন যে এটা নিয়ম মেনে হয়নি। তো ফলে আপনি আসলে একটা অচলাবস্থা তৈরি করে আপনি সবসময় সিম্প্যাথি পেতে চাইছেন যে দেখো আদালতের প্রতিবন্ধকতা। এর ফলে কি কি সুবিধে আছে? সুবিধা হচ্ছে যতগুলি প্যানেলে আপনি চাকরি দেবেন বলে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন সেগুলি সবই স্থগিত হয়ে আছে। ফলে আপনার তো টাকা নেই, দিয়ে দিতে যাওয়ার জন্য আপনাকে টাকা ধার করতে হচ্ছে। তাহলে নতুন চাকরি দিতে হলে পরে আপনাকে অনেক কিছু বিক্রি করতে হবে। তো যতদিন চাকরিটা না দিতে হয় ততদিন সুবিধে। সো আদালতের একটা স্থগিতাদেশ যে কোনো রুলিং পার্টি এবং ক্ষমতাসীন সরকারের জন্যে আশীর্বাদ। তারা সেটাকে যেভাবেই পেশ করুক না কেন, বাস্তব হচ্ছে এইটা। ফলে আদালতকে এইভাবে বাইপাস করার প্রচেষ্টা দিয়ে আদালতকে একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর কৌশল তৃণমূলের খুব বড় কৌশল। এটা আমরা এসএসসির মামলাতেও দেখেছি। এসএসসির মামলাতেও তারা একইভাবে তারা সুপ্রিম কোর্টে বলেছিল যে আমরা মানে বৈধ আর অবৈধ প্রার্থীর তালিকা দেব, তারপর তারা দেয়নি। তার ফলে রায়টা এমন হয়েছে। আমাদের এই যে সরকারি আধিকারিক মহাশয়, প্রাক্তন আধিকারিক মহাশয়, উনি একটি কথা বললেন যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে কোন দিকে ক্ষতির পাল্লা ভারী সেইটাকে কনসিডারেশনে আনা। এই ন্যাচারাল জাস্টিসের বিষয়টি কিন্তু এসএসসির মামলাতে হয়নি। সেখানে কিন্তু চাল আর কাকর ভাগ করলো না সুপ্রিম কোর্ট, বললো যে চাল থেকে কাকর বাঁচতে পারছি না, অতএব গোটা বস্তা চালই বাতিল। এটা সুপ্রিম কোর্ট নিয়েছে, তার মানে সে তার পুরনো জাজমেন্টের বিরুদ্ধে জাজমেন্ট দিয়েছে। এটা গেল একটা আদালতের প্রশ্ন। 2 নম্বর বিষয় হচ্ছে যে ওবিসি বিষয়ে আমাদের একটু ধারণাও সকলের জন্যে, মানে আমরা জানি কিন্তু আরো সাধারণ মানুষের জন্যে, সেটা হচ্ছে যে এই সংরক্ষণটা নিয়েই কিন্তু গোলমাল। আসলে কিন্তু কে চান্স পেয়েছে এইটা বড় কথা নয়। এখানে আসলে এই যে 17% এবং দিল্লিতে 27%, এইটা হচ্ছে সবচেয়ে বড় এজেন্ডা। কেন আমি বলছি যে
এই 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 শতাংশটা অন্য সব সংরক্ষণকে ছাপিয়ে গেছে। আমাদের 15% এসসি, এসটি হচ্ছে 7.5%, বাকি সব সংরক্ষণকে ছাপিয়ে গেছে এই সংরক্ষণ, যেখানে অর্থনৈতিক মানদণ্ডের সংখ্যালঘুরাও সংরক্ষণের সুবিধা পেতে পারেন। স্বভাবতই ভারতবর্ষের আজকের ক্ষমতাসীন কেন্দ্রের শাসক দল, তাদের অভিভাবক আরএসএস, তাদের মাথায় বাজ পড়েছে যে এইটা যদি চলতে থাকে তাহলে তাদের স্বপ্নের ভারত বলে আর কিছু থাকবে না। 2 নম্বর যে বিষয়টি আমি এই জন্য বলছি, এবং এই যে ভাবনা, এই যে উদ্বেগ, এই যে দুশ্চিন্তা, এটা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নয়, এটা সমাজের নানা অংশের মানুষকেও গ্রাস করেছে, ইনক্লুডিং বিচারালয়। কেন আমি কথাটা বলছি? এই যে সংরক্ষণটি, এটি কিন্তু এক্সিকিউটিভ সংরক্ষণ। এখানে কোনো সাংবিধানিক ইয়ে নেই। সংবিধান সম্মতভাবে সংরক্ষণ শুধুমাত্র তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য আছে। ভারতবর্ষে ওবিসি সংরক্ষণ চালু হয়েছিল 1990 সালে। 13ই আগস্ট প্রথম বিজ্ঞপ্তি জারি হয়েছিল। বিশ্বনাথ প্রতাপ সিং 5ই আগস্ট ঐতিহাসিক ভাষণে ঘোষণা করেছিলেন পদত্যাগের আগে যে আমি এই 27% কমিশনের মানে মন্ডল কমিশনের রিপোর্ট আমি বিয়ে করব। এই সংরক্ষণ কার্যকর করেন নরসিংহ রাওয়ের সরকার 1991 সালে এসে। কংগ্রেস মানে বিশ্বনাথ প্রতাপ সিংকে পলিটিক্যালি অনেক ফাইট করেছে, সে বোফোর্সের অভিযোগ তুলে রাজীব গান্ধীর সরকারের পতন ঘটিয়েছে, নিজে প্রধানমন্ত্রী হয়েছে, তৃতীয় ফ্রন্ট করেছে, কিন্তু তার এই ওবিসি সংরক্ষণটাকে কংগ্রেস অস্বীকার করেনি। কংগ্রেস অতীতের ভুল সংশোধন করেছে, যেটা ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী করতে চাননি। মন্ডল কমিশনের রিপোর্ট তারা কখনো প্রকাশই করেননি, কিন্তু নরসিংহ রাও এটা করেছেন। এবং এই যে দক্ষিণী ব্রাহ্মণ এটা করেছেন, তার একটা বড় কারণ হচ্ছে যে তিনি রাজনীতি বুঝতেন, তিনি অর্থনীতি বুঝতেন, তিনি সমাজ বুঝতেন। একজন উচ্চশিক্ষিত প্রধানমন্ত্রী আমরা হিসেবে তাকে আমরা পেয়েছিলাম। এখন কিন্তু তারপরেও কোনো সরকার কিন্তু তখন তাৎক্ষণিক কারণে এটা দেওয়া হয়েছিল এক্সিকিউটিভ অর্ডারে। আজ পর্যন্ত ভারতের সংবিধানে কিন্তু ওবিসি সংরক্ষণ বলে কিছু নেই। সবটাই হচ্ছে ভারত সরকারের ইচ্ছানুসারে। ভারত সরকার কোনো মানে কি বলে, ভারত সরকার টাইম টু টাইম বদলে যায়। তার কারণ হচ্ছে যে যখন যে সরকার আসে তার রাজনীতি অনুযায়ী সেই সরকার চলে। ফলে এই সংরক্ষণ নিয়ে আগামী দিনে কোনো সরকার এসে বলতেই পারে যে 27% সংরক্ষণ আমি তুলে দিলাম। নরেন্দ্র মোদী বিশ্বগুরু কি বিশ্বমিত্র যাই হোক না কেন, তিনি কিন্তু বলতে পারবেন না যে আমি 15% এসসি সংরক্ষণ তুলে দিলাম বা 7.5% এসটি সংরক্ষণ তুলে দিলাম। এটা এত সোজা নয়, তাহলে আপনাকে সংবিধান বদলাতে হবে। কিন্তু ওবিসি সংরক্ষণ আপনি যে কোনো কলমের খোঁচায় বাতিল করতে পারেন। 1 নম্বর, তার মানে এখানে কোনো রাজনৈতিক সদিচ্ছা নেই। যারা বিরোধিতা করছে, যারা পক্ষে করছে, সবারই রাজনৈতিক সুবিধার অঙ্ক এর মধ্যে কাজ করছে। 2 নম্বর হচ্ছে যেটা ওবিসি আসনে যারা সংরক্ষণ পেয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই, এই সংরক্ষণ কিন্তু কোনো স্থায়ী সংরক্ষণ নয়। বাবা ওবিসি হলে ছেলে ওবিসি নাও হতে পারেন। এখানে আর্থিক মানদণ্ড আছে। 8 লক্ষ টাকা বার্ষিক রোজগার, এর মধ্যে আপনার যদি বার্ষিক রোজগার থাকে এবং আপনি যদি ওবিসি লিস্টে এন্টাইটেলড হয়ে থাকেন, তবে আপনি সংরক্ষণের সুবিধাটা পাবেন। দ্যাট ইজ ক্লিয়ারলি ডিফারেন্ট ফ্রম এসসি অ্যান্ড এসটি। রতন টাটা যদি এসসি বা এসটি হতেন, তিনি ভারত সরকারের আইএএস অফিসারের চাকরিতে তিনি অ্যাপ্লাই করতে পারতেন অ্যাজ এসটি, কিন্তু অ্যাজ ওবিসি আপনি কিন্তু পারবেন না। আপনাকে ওই আর্থিক সার্টিফিকেটটারও প্রমাণ দিতে হবে যে আপনার পরিবার, যখন আপনি সুবিধাটা নিতে যাচ্ছেন তখন আপনার বাৎসরিক আয়, আপনার পরিবারের সমগ্র আয় মিলিয়ে বাৎসরিক রোজগার হচ্ছে 8 লক্ষ টাকার মধ্যে, যেটাকে আমরা বলি নন ক্রিমি লেয়ার। এখন এই নন ক্রিমি লেয়ারে শুধু ওবিসি সংরক্ষণ হয়নি, নন ক্রিমি লেয়ারে জেনারেল কাস্ট যারা, অর্থাৎ যারা এসসি নয়, এসটি নয়, ওবিসি নয়, তাদের জন্য 10% সংরক্ষণ আছে। অর্থনৈতিকভাবে ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন তাদেরকে বলা হয়। তাদেরও ক্ষেত্রেও কিন্তু ওই 8 লক্ষ টাকার ইয়েটাই বলা হয়েছে। তার মানে অনগ্রসরতার মানদণ্ডে দেখা যাচ্ছে জেনারেল কাস্ট আর ওবিসির মধ্যে কোনো ফারাক নেই ভারতবর্ষে। কিন্তু ন্যারেটিভটা হচ্ছে যে ওবিসিরা পশ্চাৎপদতার সুযোগ নিয়ে সংরক্ষণ পাচ্ছে।
কিন্তু জেনারেল কাস্ট, আপনি যারা জেনারেল কাস্টের মধ্যে পড়ে, আমি পদবি ধরে বোঝাতে চাইছিও না, জেনারেল কাস্টের মধ্যে যারা পড়ে তারা কিন্তু 10% সংরক্ষণ পেতে পারে যদি তারা প্রমাণ করতে পারে যে তাদের পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার মধ্যে কম। এই যে পলিটিক্সটা একদিক থেকে মনে হচ্ছে যে তৃণমূল এই ঝঞ্ঝাটটাই চেয়েছে, বিকজ দ্য গভর্নমেন্ট এতটাই ডিসক্রেডিটেড হয়ে গেছে যে তাকে এখন, তার কাছে এখন সবচেয়ে বড় পলিটিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে নতুন নতুন পলিটিক্যাল অপোনেন্ট তৈরি করা, প্রতিপক্ষ তৈরি করা, যে দেখো এরা আমাকে গলা টিপে পিষে মারছে। এই কারণেই কিন্তু তারা এইরকম একটা রাতারাতি, কারণ আমি ওবিসি কমিশনের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, আমি 3 জন মিনিস্টারের সঙ্গে কাজ করেছি, যোগেশ বর্মন, তারপরে উপেন কিস্কু, এবং আমাদের কোচবিহারের ভদ্রলোক ছিলেন, আমার এই মুহূর্তে নামটি মনে পড়ছে না, অত্যন্ত পণ্ডিত মানুষ তিনি, রাজবংশী সম্প্রদায়ের, তার প্রচুর উপন্যাস, গল্প উপন্যাস আছে, দীর্ঘদিন বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। তো তখন আমি তাদের সঙ্গে এই বিষয় নিয়ে কাজ করেছি, এবং যখন এই সংরক্ষণ পশ্চিমবঙ্গে শুরু হয়, বুদ্ধদেব ভট্টাচার্য এসে যখন এই কাজটি শুরু করছেন, আমি খুব অবাক হচ্ছি যে তৃণমূল সরকার কি করে এই ধরনের ব্লান্ডারগুলো করেছে। তার কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর একজন উপদেষ্টার নাম ডক্টর আব্দুস সাত্তার, তিনি ছিলেন বামফ্রন্ট জমানাতে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার মিনিস্ট্রি, এই মাইনরিটি ওয়েলফেয়ার মিনিস্ট্রির উনি প্রতিমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের অধীনে। বুদ্ধদেব ভট্টাচার্য পূর্ণমন্ত্রী ছিলেন এবং ইনি ছিলেন প্রতিমন্ত্রী। ইনি এই বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল, যে নিয়মটা কি, মানদণ্ডটা কি, সব ব্যাপারে তিনি ওয়াকিবহাল। এবং কমিশনকে বাদ দিয়ে যেটা হতে পারে না, এমন একজন ব্যক্তি যখন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়ে বসে আছেন, তখন তাহলে প্রশ্ন ওঠে যে আইদার উপদেষ্টাদের কোনো উপদেশ নেওয়া হয় না, যদি আপনার পলিটিক্যাল এজেন্ডাটা এইটা হয় যে আমি এইভাবেই সরকারটা চালাবো। কারণ আমার এটা মনে হয় না যে এই কোনো উপদেষ্টা জ্ঞানত এইরকম বিষয়ে কোনো সাজেশন দিয়েছে যে না এই আইনগুলো না মানলেও চলতে পারে। আমার মনে হয় না এটা। আমার যেটা মনে হয় এটা একটা রাজনীতির কৌশল,